অল্টারনেটিং কারেন্টের আমরা সিক্সথ ক্লাস ভিডিওটা আমরা স্টার্ট করছি। প্রথমেই যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম লাস্ট ক্লাস ভিডিওটাতে, সেটা হচ্ছে এলসিআর সার্কিটের সিরিজ কানেকশন। সেটার উপর আমরা জোর দেব এবং এখানে আমরা যেটা অ্যানালাইসিস করার চেষ্টা করব, সেটা হচ্ছে কি এলসিআর সার্কিটে ম্যাক্সিমাম কারেন্ট বা রেজোনেন্সের কন্ডিশনটা কি। প্রত্যেকেই জানো, আমি লাস্ট ক্লাসটাতে বারবার বলেছিলাম যে দেখো, কোশ্চেনে কিন্তু তোমাকে ডাইরেক্টলি কখনো রেজোনেন্স কথাটা বলবে না, বা কখনো বলবে না কন্ডিশন ফর ম্যাক্সিমাম কারেন্ট, এরমভাবে বলবে না। তোমাকে নিউমেরিক্যালসে একটা আইডিয়া দেবে। কীরকম? আইদার তুমি দেখবে ভিএল ইকুয়ালস টু ভিসি দেওয়া আছে, বা এই কথাটা দেওয়া থাকলো যে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট বোথ আর ইন সেম ফেজ, কথাটা থাকতে পারে, বা তোমাকে বলতে পারে যে এক্সএল ইকুয়ালস টু এক্সি দেওয়া থাকবে। তাহলে আমরা আলোচনাটা এইভাবে শুরু করতে চাইছি, সেটা হচ্ছে যে অ্যাট রেজোনেন্স, প্রথম কন্ডিশন আমরা কি বলছি, অ্যাট রেজোনেন্স এক্সএল ইকুয়ালস টু এক্সি, কন্ডিশন ফর দ্য ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে এক্সএল ইকুয়ালস টু এক্সি যদি হয়, তাহলে যতটা ভিএল মানে রেজিস্ট্যান্সের অ্যাক্রস ইন্ডাক্টর যদি এখানে ল্যাক করায়, ক্যাপাসিটার লিড করাবে, দুটো লেন্থ সেম, ভিএল ইকুয়ালস টু ভিসি, তার মানে অ্যাকচুয়ালি এই সময় সার্কিটের ইম্পিড্যান্স অনলি কি হবে, রেজিস্ট্যান্সের সাথে ইকুয়াল, ক্যাপিটাল আর এর সাথে ইকুয়াল। তো আমরা যেটা বলতে চাইছি সেই জন্য আমি এখানে লিখে দিয়েছি, দেখো ইম্পিডেন্স অফ দ্য সার্কিট যখন ম্যাক্সিমাম কারেন্ট পাচ্ছ, তখন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে ইম্পিডেন্স অফ দ্য সার্কিট জেড ইকুয়ালস টু আর, আইআরএমএস হচ্ছে I0/√2, এবং সেই মুহূর্তে কারেন্ট কত, V0 সাইন ওমেগা টি বাই জেড, V0 সাইন ওমেগা টি বাই আর, এই হচ্ছে তোমার কারেন্টের ভ্যালু। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখো, কারেন্টের যে এক্সপ্রেশনটা তুমি দেখতে পাচ্ছ, কারেন্টের ওমেগা টি যে ফেজ আর ভোল্টেজের ফেজ ওমেগা টি, দুজনে কি হবে, সেম ফেজে থাকবে। এটাই উচিত, কারণ ইন্ডাক্টর যতটাকে ল্যাক করেছিল, ক্যাপাসিটার ঠিক ফেজে ততটাই লিড করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে, তাই মাঝখানে পড়ে থেকেছে রেজিস্ট্যান্স। অনেকটা এইভাবে আমরা বলতে পারি। এক্সএল ইকুয়ালস টু এক্সি যদি হয়, তাহলে ওমেগা এল ইকুয়ালস টু 1/ওমেগা সি। তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, অর্থাৎ যে সোর্সের ফ্রিকোয়েন্সিতে তুমি কারেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম পাবে, তার ভ্যালুটা হচ্ছে ω0/2π, তাহলে 1/2π √1/LC। এবার কোশ্চেন মার্ক হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার কখন হবে, অবশ্যই যখন কারেন্ট ম্যাক্সিমাম হবে। তাহলে পাওয়ারের এক্সপ্রেশন হচ্ছে V0² R/2Z²। যখন রেজোনেন্স কাজ করছে, তোমরা নিজেরাই দেখতে পেয়েছো যে জেড ইকুয়ালস টু আর হয়েছে, তাহলে ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলা হচ্ছে কত, V0²/2R। কথাটা বোঝাতে পেরেছি? এবার আমি একটা কথা বলছি, সেটা মন দিয়ে দেখবে, কথাটা খুবই ভাইটাল, মন দিয়ে দেখবে। এই জায়গাটা একটু কনসেপচুয়াল, এই জায়গাটা মন দিয়ে দেখো। সেটা হচ্ছে প্রথম কথা, কারেন্টের সাথে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির এখানে আমি একটা কার্ভ ড্র করেছি। এই কার্ভের গুরুত্বটা কি, যে সোর্সের ফ্রিকোয়েন্সি যত চেঞ্জ করব, কারেন্টের ভ্যালুও চেঞ্জ হবে। একটা পার্টিকুলার সোর্সের ফ্রিকোয়েন্সিতে কারেন্ট ম্যাক্সিমাম, এবং সেই সোর্সের ফ্রিকোয়েন্সিটা কত, ω0/2π 1/2π √LC। এই ফ্রিকোয়েন্সিতে কারেন্টের ভ্যালুটা কি হবে, ম্যাক্সিমাম। কথাটা বুঝতে পেরেছো? সোর্সের এই ফ্রিকোয়েন্সিতে কারেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম তুমি পাচ্ছ। কথাটা ক্লিয়ার? এবং এইটাকে আমরা কি বলছি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। মনে রাখবে এই দুটো পয়েন্ট মারাত্মক ইম্পর্টেন্ট। কেন মারাত্মক ইম্পর্টেন্ট? স্টুডেন্টস এই জায়গাটা খেয়াল করে না, সেই জন্য বলছি। তুমি তো কারেন্টের পিক ভ্যালুটা পেয়েছো, অর্থাৎ কারেন্ট ম্যাক্সিমাম একটা ফ্রিকোয়েন্সিতে পাচ্ছ। মানে আমি যদি এরকমভাবে চিন্তা করি, একটা এলসিআর সার্কিট সিরিজে আছে, সোর্সের ফ্রিকোয়েন্সি কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম। কেন ওই ফ্রিকোয়েন্সিতে হচ্ছেটা কি, হচ্ছে এটাই যে ভোল্টেজ এবং কারেন্ট দুজনে যতটা লিড করেছে, যতটা ল্যাক করেছে, দুটো ক্যান্সেল করে দিচ্ছে, অর্থাৎ সেম ফেজে চলে আসছে। এক্সএল ইকুয়ালস টু এক্সি হয়েছে, এবং সেই রেসপেক্টে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ভ্যালু হচ্ছে 1/2π 1/√LC। সবচেয়ে বড় কথা হচ্ছে, গ্রাফ থেকেই তুমি দেখতে পাচ্ছ এই রেঞ্জের যে ফ্রিকোয়েন্সিটা সোর্সের আছে, সেটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে কম। তা সেই জায়গাটা ডমিনেট কে করে, এই জায়গাটা মনে রাখবে, এই জায়গাটা কিন্তু ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের থেকে বেশি। অনেক স্টুডেন্টসকে আমি দেখেছি ভুল করে লেখে এক্সএল গ্রেটার দেন এক্সি। এই জায়গাটা কিন্তু ছোট্ট করে কনসেপ্ট আছে কিন্তু এখানে। কেন, এক্সি মানে হচ্ছে কত, 1/ωc, আর এক্সএল মানে হচ্ছে ωL। তার মানে নিশ্চয়ই এখানে ফ্রিকোয়েন্সিটা কম আছে, তার মানে এক্সিটাকে বাড়িয়ে দিচ্ছে, কারণ এক্সি মানে 1/ωc, মানে ফ্রিকোয়েন্সির সাথে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ফ্রিকোয়েন্সিটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে কম এই রেঞ্জে সোর্সে, তার মানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা বাড়িয়ে দেবে। আবার ওদিকে
যে এই রেঞ্জটাতে সোর্সের ফ্রিকোয়েন্সিটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সির থেকে বেশি, তার মানে হচ্ছে এখানে কি হবে, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের ভ্যালুটা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের থেকে বেশি। মাথায় ঢুকেছে নিশ্চয়ই। এবার একটা দারুণ একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করব, একটু মন দিয়ে দেখবে তোমরা, কারণ এই জিনিসগুলো থাকে না তোমাদের টেক্সট বুকে, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। প্রথম কথা, অ্যাভারেজ পাওয়ারের এক্সপ্রেশন হচ্ছে ভি নট স্কোয়ার বাই আর বাই টু জেড স্কোয়ার, প্রচুরবার করেছি। আমি ম্যাক্সিমাম পাওয়ারে হাফ ভ্যালু কখন পেতে পারি সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি। তাই অ্যাভারেজ পাওয়ারের জায়গায় লিখলাম পি নট বাই টু। আবার পি নট মানে ভি নট স্কোয়ার বাই টু আর, ভি নটটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার, তাহলে অটোমেটিক্যালি আমরা ভি নট স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি, পি নট ইন্টু আর বাই টু, আর জেড স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি হোল স্কোয়ার, নর্মাল যেটা আমাদের এলসিআর সার্কিট ইম্পিডেন্সের ভ্যালু, যদিও ব্যাকে আমরা ধরে নিচ্ছি এক্সএল গ্রেটার দেন এক্সি। যাই হোক, তা পি নট কেটে গেল, কেটে যাতে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে ওমেগা এল মাইনাস ওমেগা সি প্লাস মাইনাস কত আসলো, আর। এইবার একবার আমি ধরলাম ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি ইকুয়ালস টু ক্যাপিটাল আর, তাহলে ওমেগা স্কোয়ার এল সি মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওমেগা সি আর, তাহলে ওমেগা স্কোয়ার এল সি মাইনাস ওমেগা সি আর মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, সেখান থেকে সিধরাচার্য অ্যাপ্লাই করলে একটা ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। আবার ওমেগা এল মাইনাস ওমেগা সি ইকুয়ালস টু মাইনাস আর পেলে সিধরাচার্য করিয়ে আমি আরেকটা ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ভ্যালু পেলাম। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পাচ্ছ, যেটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। কিন্তু ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির ম্যাক্সিমাম পাওয়ারের হাফ ভ্যালু তুমি প্র্যাকটিক্যালি দুটো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে পারবে, কার্ভটা উঠবার সময় এবং কার্ভটা নামবার সময়। সেই দুটো ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা ওমেগা ওয়ান, একটা ওমেগা টু। মনে রাখবে ব্যান্ডউইথ হচ্ছে এই দুটো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্স, ডেল ওমেগা ইকুয়ালস টু ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান। এবং তুমি যে ওমেগা টু আর ওমেগা ওয়ানের দুটো ভ্যালু পেয়েছো, মাইনাস করলে তুমি কি পেয়ে যাবে, ব্যান্ডউইথ। তাহলে কিউ ফ্যাক্টরটা কি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বাই ব্যান্ডউইথ। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওয়ান বাই রুট আন্ডার এলসি, আর ব্যান্ডউইথ হচ্ছে আর বাই এল। তাহলে আলটিমেটলি কিউ ফ্যাক্টরটা কত পেলে, ওয়ান বাই আর রুট আন্ডার কত, এল বাই সি। এবার কিছু কথা আমি এখানে বলবো, মন দিয়ে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। প্রথম কথা, ব্যান্ডউইথের এক্সপ্রেশনটা কি ফাংশন করছে নিশ্চয়ই বুঝতে পেরেছো। কিউ ফ্যাক্টরটা আনলাম কেন, কিউ ফ্যাক্টরটা প্র্যাকটিক্যালি এই যে কার্ভ, এই কার্ভের শার্পনেসটাকে ইন্ডিকেট করায়। শার্পনেস ইন্ডিকেট করায় মানে কি, এই যদি কার্ভটা যদি শার্পলি উপরের দিকে ওঠে, তার মানে বুঝতে হবে কি, রেজোনেন্স তার কারেন্টের ভ্যালুটা বেড়ে গেছে। তাহলে কারেন্টের ভ্যালু বেড়ে গেলে তবেই কার্ভটা শার্পলি উপরের দিকে উঠবে। এবার কারেন্টের ভ্যালু যদি বাড়তে হয়, তাহলে অটোমেটিক্যালি রেজিস্ট্যান্সের ভ্যালু কমতে হবে। তা তুমি দেখো কিউ ফ্যাক্টরের এক্সপ্রেশনটা কত, ওয়ান বাই আর রুট আন্ডার এল বাই সি। তাহলে আর যত কমবে কিউ ফ্যাক্টর বাড়বে, আর কিউ ফ্যাক্টর বাড়লে কার্ভের শার্পনেসটা বাড়বে, তার মানে কারেন্টের ভ্যালুটা বাড়বে। এবং ব্যান্ডউইথ সেটার ভ্যালু কি হবে, কমবে। তাহলে এই ধর এক্ষেত্রে মনে রাখবে যে কোশ্চেন তোমাকে এরকম এলসিআর সার্কিটে একটা সেট দিয়ে দিতে পারে, যে কার ক্ষেত্রে কিউ ফ্যাক্টরের ভ্যালুটা হাই, তুমি ভ্যালু বসাবে, বসিয়ে তুমি কম্পেয়ার করে দেখবে কার ক্ষেত্রে ভ্যালুটা হাই। অনেক সময় অ্যাট এ গ্লান্সও তুমি দেখে বুঝে নিতে পারো। কিভাবে বুঝতে পারো, জাস্ট তুমি দেখে নেবে যে রেজিস্ট্যান্সের ভ্যালু যদি খুব হাই কোনোটা দেয়, তার মানে বুঝতে হবে তার কিউ ফ্যাক্টরটা লো, কারেন্টের ভ্যালুটা লো হবে। তা আশা করি বুঝতে পেরেছো রেজোনেন্স কার্ভের মেন কনসেপ্টগুলো বুঝতে পেরেছো। এবং নিউমেরিক্যালস তোমার স্ট্রেট যেটা দেয়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটাতে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ওয়ান বাই রুট আন্ডার এলসি, এটা খুব সোজা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, ইন্ডাক্টর ক্যাপাসিটার তার মধ্যে যে কোনো একটার ভ্যালু বের করতে দেয়। কিন্তু ফিজিক্সটা ব্যান্ডউইথ বা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে সেটা আমি তোমাদের সামনে এক্সপ্লেন করলাম, এতটা ডিটেলসে কিন্তু থাকে না। তাই পুরো ফিজিক্সটাই আমি তোমাকে বলে দিলাম, যাতে তোমার কোনো রকম ডাউট যাতে না হয়। এইবারে আমরা যে পয়েন্টটার উপর ডিসকাস করব সেটা হচ্ছে কি, ট্রান্সফর্মার। যে পয়েন্টটাকে আমরা হাইলাইট করব সেটা হচ্ছে ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার ব্যাপারটা কি, প্রথম কথা ট্রান্সফর্মার কি। অ্যাকচুয়ালি ট্রান্সফর্মার সম্বন্ধে আমি একটা কথাই বলবো, যে ভোল্টেজ রেগুলেশন মানে কীরকম, ধরো ইনপুটে একটা ভোল্টেজ আছে, এবার আউটপুটটা আমি পাচ্ছি, এই আউটপুটটাকে যদি কখনো বাড়াতে চাইছি কখনো কমাতে চাইছি, এই যে বাড়ানো কমানো এই যে আমি করতে পারি, এটা পুরোটাই কিন্তু ট্রান্সফর্মার অপারেট করে করতে পারে। তবে প্রথমেই সাবধান বাণী, যেটা ট্রান্সফর্মার একমাত্র অপারেট করে এসি ইনপুট সিগনালে, ডিসিতে কিন্তু ট্রান্সফর্মার অপারেট করে না। এটা প্রথমেই ক্লিয়ার করে নেওয়ার দরকার আছে, এটা একদম ক্লিয়ার করে নিলাম।
তো চলো মন দিয়ে লক্ষ্য করো, ইনপুট সিগন্যাল আর এটা হচ্ছে আউটপুট সিগন্যাল, এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স আরএল, আর ইনপুট আর আউটপুটের মাঝে ব্যালেন্স করেছে কি ল্যামিনেটেড শিট আয়রন কোর দিয়ে। কেন করেছি কি বৃত্তান্ত একটু পরেই বলছি। তাই প্রথমে আমি সেই কথাটা লিখে দিয়েছি যে ট্রান্সফরমার ইজ ওয়ার্কড অনলি অন এসি ইনপুট ভোল্টেজ। এটা খুব ইম্পর্টেন্ট কথা যে ট্রান্সফরমার একমাত্র এসি ইনপুট ভোল্টেজই অপারেট করে, ঠিক আছে। সেকেন্ড যেটা কথা সেটা হচ্ছে কি মনে রাখবে যে একটা আইডিয়াল ট্রান্সফরমার তার ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ারটা হচ্ছে সেম, মানে ইনপুটে ভোল্টেজ ইন্টু কারেন্ট আর আউটপুটে ভোল্টেজ ইন্টু কারেন্ট সবসময় কি থাকে সেম। এটা হচ্ছে একটা আইডিয়াল ট্রান্সফরমার, এমনি ট্রান্সফরমার কিন্তু হয় না আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে। আরেকটা কথা হচ্ছে যে ল্যামিনেটেড শিট আয়রন কোর এগুলো দেওয়ার মেন কারণটা হচ্ছে খুব সিম্পল। কি কারণ? দেখো কারেন্টটা পাস করলে এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যাতে এদিক ওদিক না গিয়ে আমি ম্যাগনেটিক মেটেরিয়ালে হেল্প নিই যাতে সেকেন্ডারি কয়েলে ট্রান্সফার করাতে পারি, কোনো যাতে লস না হয়, সেই জন্য আমরা আয়রন কোর ল্যামিনেটেড শিট এগুলো দিয়ে থাকি। তাছাড়া আরও ফাংশন রয়েছে, সেটা হচ্ছে যে এডি কারেন্টকে লস হওয়া থেকে কিছুটা হেল্প করে, এগুলো রয়েছে, হিস্টেরেসিস লসটাকে হেল্প করে, সেগুলো আমি লিখে দিয়েছি, দেখে নাও। সেটা হচ্ছে যে কোর অফ দ্য ট্রান্সফরমার ইজ অফ দ্য ল্যামিনেটেড সফট আয়রন, ল্যামিনেশন ইজ টু রিডিউস দ্য এডি কারেন্ট লসেস, যেটা আমি তোমাকে বললাম, আর সফট আয়রন ইজ ইউজ টু হ্যাভ দ্য লো হিস্টেরেসিস লস। প্রপার্টিজ অফ ম্যাগনেটের তোমাদের হিস্টেরেসিস কার্ভ বা হিস্টেরেসিস লসটা বলেছি, মেনলি হিস্টেরেসিস লস মানে হিট এনার্জি ক্রিয়েট হওয়াটা, কারণ হিস্টেরেসিস লস মানে হচ্ছে হিট এনার্জি ওখান থেকে ক্রিয়েট হবে। তো যাই হোক, মেন ফাংশন হচ্ছে দেখো প্রাইমারি কয়েলে নাম্বার অফ টার্নস আমি ধরছি এনপি, আর সেকেন্ডারি কয়েলে নাম্বার অফ টার্নস ধরে নিচ্ছি এনএস। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ প্রাইমারি কয়েল দ্যাট ইজ ইকুয়ালস টু নাম্বার অফ টার্নস ইন্টু ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া, ঠিক আছে। ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য সেকেন্ডারি কয়েল ফাই এস দ্যাট ইজ নাম্বার অফ টার্নস ম্যাগনেটিক ফিল্ড ইন্টু এরিয়া। দেখো খুব মন দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কিন্তু দু জায়গায় এক রেখে দিয়েছি, তার কারণ আমি ধরেই নিচ্ছি যে ফ্লাক্স পার টার্ন প্রাইমারি আর সেকেন্ডারি দুটোতে সেম আছে, বি ইন্টু এরিয়াটা সেম। এটা লিখতে পারছি খুব জোর গলায়, কারণ এই যে আয়রন কোর ল্যামিনেটেড শিট দিয়ে আমি পুরো ফ্লাক্সটাকে আইডিয়ালি ধরে নিচ্ছি, প্রাইমারি থেকে সেকেন্ডারি কয়েলে পাঠিয়ে দিয়েছি। তাহলে ইনডিউসড ইএমএফ মানে হচ্ছে ডিফাই বাই ডিটি। তাহলে প্রাইমারি কয়েলের ভোল্টেজ কত? এনপি ইন্টু এ ডিবিডিটি, আর সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ হচ্ছে এনএস ইন্টু এ ডিবিডিটি। কথাটা বোঝা গেল? তাহলে আমি এখানে একটা ছোট্ট কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে ভিপি বাই ভিএস দ্যাট ইজ ইকুয়ালস টু এনপি বাই এনএস দ্যাট ইজ ইকুয়ালস টু কত? আইএস বাই আইপি। কেন লিখলাম? প্রথম কথা ভিপি বাই ভিএস ইকুয়ালস টু কত? এনপি বাই এনএস। এই অবধি তো বুঝতে পেরেছো, কারণ এ ডিবিডিটি ক্যান্সেল হয়ে যাচ্ছে, দুটো যদি রেশিও করা যায়। আমি একটু আগে বলেছিলাম যে আইডিয়াল ট্রান্সফরমারের ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ারটা সেম, তাহলে ভিএস আইএস ইকুয়ালস টু ভিপি আইপি, তাহলে আইএস বাই আইপি ইকুয়ালস টু ভিপি বাই ভিএস। তাই এখানে ভিপি বাই ভিএস এর জায়গায় আমি লিখে দিলাম আইএস বাই আইপি। কথাটা বোঝা যাচ্ছে? এটা কিন্তু তখনই লিখতে পারবো, এইটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আইডিয়াল ট্রান্সফরমার না হলেও তুমি কিন্তু এটা লিখতে পারো, কোনটা? ভিপি বাই ভিএস ইকুয়ালস টু এনপি বাই এনএস। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা আমি বলতে চলেছি। যদি কোশ্চেনে আইডিয়াল ট্রান্সফরমার না বলে তবুও তুমি কিন্তু ভিপি বাই ভিএস ইকুয়ালস টু এনপি বাই এনএস ইউজ করে নিউমেরিক্যালস করতে পারবে, কিন্তু তুমি আইএস ইকুয়ালস টু আইএস বাই আইপিটা লিখতে পারবে না, কারণ আইডিয়াল ট্রান্সফরমার হলেই একমাত্র ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ারটা সেম হয়। যদি একটা ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস প্রাইমারি কয়েলের নাম্বার অফ টার্নসের থেকে বেশি হয়, তাহলে অবশ্যই তুমি রেশিও দেখে বুঝতে পারছো ভিএস গ্রেটার দেন ভিপি, তার মানে আউটপুটে বা সেকেন্ডারি কয়েলে ভোল্টেজটা বাড়িয়ে দিয়েছি, তাকে আমরা কি বলবো? স্টেপ আপ ট্রান্সফরমার। আবার যদি এনপি গ্রেটার দেন এনএস হয়, অর্থাৎ সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস প্রাইমারি কয়েলের থেকে যদি কমে যায়, তাহলে ভিপি গ্রেটার দেন ভিএস, তার মানে সেকেন্ডারি কয়েল বা আউটপুটে ভোল্টেজটা কমে গেল, তাহলে তাকে আমরা কি নাম দেবো? স্টেপ ডাউন ট্রান্সফরমার। ট্রান্সফরমার দুটো ভাবে অপারেট করতে পারে, একটা স্টেপ আপ আর একটা স্টেপ ডাউন, সেটা নাম্বার অফ ট্রান্সকে ফ্ল্যাকচুয়েট করলেই আমরা পেতে পারি। তবে আমি কিন্তু বারবার সাবধান করে দিচ্ছি, আবারও আমি রিপিট করছি, যে আইডিয়াল ট্রান্সফরমার হলে তবেই কিন্তু তুমি ভিপি বাই ভিএস ইকুয়ালস টু আইএস বাই আইপি লিখতে পারো, আদারওয়াইজ কিন্তু লেখা যায় না। তাহলে এই অবধির মধ্যে তোমাদের এমসিকিউ ফরম্যাটে কি কি জায়গা তোমাদের জোর দিতে হবে থিওরিটিক্যাল কনসেপ্টে?
কোর ল্যামিনেটেড করা হচ্ছে সফট আয়রনের ফাংশন কি, এডি কারেন্ট লস করানো, আর সফট আয়রন আরেকটা কি করছে, হিস্টেরিসিস লস করানো। এবং টাইপ অফ লসেস যেটা আমি এখানে পয়েন্ট ওয়াইজ করে লিখে দিচ্ছি যে একটা ট্রান্সফরমারে লসটা কি কি হতে পারে। সেখানে হচ্ছে হিটিং লস ডিউ টু ফ্লো অফ দ্য কারেন্ট, এডি লসেস, ফ্লাক্স লসেস, হিস্টেরিসিস লসেস, এই কটা লস হতে পারে। তবে সব কটা লসকে রিডিউস করতে চেষ্টা করতে হবে, কারণ আমাদের বেসিক কনসেপশনে ট্রান্সফরমারে ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ারটা সেম ধরে থাকি আইডিয়ালি। এবার দেখো ট্রান্সফরমারে নিউম্যারিক্যালসটা কি করে করতে হয় আমি পরপর দেখাচ্ছি। খুব সহজ, খুবই ইজি কনসেপ্ট, ভালো করে দেখে নাও। তিনটে কনসেপ্ট আছে, খুব সোজা। প্রথম হচ্ছে যেটা আমরা যেটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে কনসেপ্ট ওয়ান। তাহলে কনসেপ্ট ওয়ানটা কি বলছি, কথাটা মন দিয়ে বোঝার চেষ্টা করো। কনসেপ্ট ওয়ান সেটা হচ্ছে ইনপুট পাওয়ার 100 ভোল্ট, ইনপুট পাওয়ার, কথাটা ভালো করে বুঝবে, যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে ইনপুট পাওয়ার, সেটা হচ্ছে 100 ভোল্ট 1 কিলোওয়াট, ট্রান্স রেশিও এনএস বাই এনপি হচ্ছে 10 দেওয়া আছে। এবং আরেকটা কথা এখানে লিখে দিয়েছে আইডিয়াল ট্রান্সফরমার। তাহলে প্রথমে ইনপুট পাওয়ার যেহেতু দিয়ে দিয়েছে 1 কিলোওয়াট, তার মানে 10 টু দি পাওয়ার কিউব ওয়াট, পাওয়ার মানে ভোল্টেজ ইন্টু কারেন্ট। তাহলে ভোল্টেজটা ভিপিটা কত দেওয়া আছে 100 ভোল্ট, আইপিটা এখান থেকে সলভ করে কত পেলে 10 অ্যাম্পিয়ার। তাহলে ভিএস বাই ভিপি ইকুয়ালস টু এনএস বাই এনপি ইকুয়ালস টু আইপি বাই আইএস। তাহলে ভিপিটা মানে হচ্ছে প্রাইমারি ভোল্টেজ যেটা, সেটা আমাদের 100 ভোল্ট বলে দিয়েছে। ভিএসটা এখান থেকে তুমি পেয়ে গেলে কত 1000 ভোল্ট। আবার ভিএস বাই ভিপি বা ইকুয়ালস টু কত আইপি বাই আইএস। তাহলে তুমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও, কারণ তোমার অলরেডি হাতে চলে এসেছে আইপি, তুমি অলরেডি আইপি হাতে পেয়ে গেছো। আর এনএস বাই এনপি তোমাকে বলে দিয়েছে 10, সেখান থেকে তুমি আইএসটা পেয়ে গেলে কত 1 অ্যাম্পিয়ার। যেহেতু আইডিয়াল ট্রান্সফরমার বলেছে তাই জন্য আমরা পাওয়ারটা ইনপুট আউটপুটে সেম করে অপারেট করতে পারলাম। কনসেপ্ট টুতে এই জায়গাটা আমি একটু চেঞ্জ করছি মানে আমি আইডিয়াল ট্রান্সফরমার কথাটা উড়িয়ে দিলাম ইচ্ছে করে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো কনসেপ্ট টুতে আমি কি বলছি মন দিয়ে লক্ষ্য করো, ভালো করে শুনবে। ইনপুট হচ্ছে 100 ভোল্ট 1 কিলোওয়াট, একই কথা বলেছে। ট্রান্স রেশিও হচ্ছে এনএস বাই এনপি হচ্ছে 10। ট্রান্সফরমার ইজ 80% এফিশিয়েন্ট, তার মানে কিন্তু ওই আইডিয়াল ট্রান্সফরমার কিন্তু নয়। ভালো কথা। প্রথমে কি হবে, প্রাইমারি কয়েল, তাহলে পাওয়ার মানে কত 1 কিলোওয়াট, 1000 ওয়াট করলাম, ভোল্টেজ ইন্টু কারেন্ট ভিপি ইন্টু আইপি। ভিপিটা 100 ভোল্ট বলেছে, বসালাম, আইপি পেয়ে গেলাম। এবার ভিএস বাই ভিপি ইকুয়ালস টু এনএস বাই এনপি, কারণ ভিএস মানে হচ্ছে কত এনএস ইন্টু এ ডিবি বাই ডিটি, ভিপি মানে হচ্ছে এনপি ইন্টু এ ডিবি বাই ডিটি, ক্যান্সেল হয়ে গেল, তাহলে এনএস বাই এনপি। এর জন্য আইডিয়াল ট্রান্সফরমারের দরকার হয় না, এনএস বাই এনপি 10 বসিয়ে দিয়েছে, তুমি ভিএস পেয়ে গেলে। এইবার তুমি 80% এফিসিয়েন্সি পাচ্ছ, তার মানে আউটপুট পাওয়ারটা হবে ইনপুট পাওয়ারের 80%, তার মানে 80 বাই 100 ইন্টু 1000 ওয়াট, তাহলে সেখান থেকে 800 ওয়াট পেলে। যেই তুমি আউটপুট পাওয়ারটা পেয়ে গেলে 800 ওয়াট, তাহলে আউটপুট ভোল্টেজ ইন্টু কারেন্ট, আউটপুট ভোল্টেজ তুমি 1000 ভোল্ট পেয়েছো, সেখান থেকে আইএসটা পেয়ে গেলে। তুমি খেয়াল করে দেখেছো যে আমি এখানে কিন্তু ইনপুট পাওয়ার আউটপুট পাওয়ার সেমের ইকুয়েশনটা কিন্তু ইউজ করলাম না, কারণ এটা আইডিয়াল ট্রান্সফরমার নয়। পরের কোশ্চেন কনসেপ্ট 3তে দেখে নাও। ইন ট্রান্সফরমার এনবি ইকুয়ালস টু 20, এনএস ইকুয়ালস টু 100। ভালো কথা। ইনপুট 10 ভোল্ট ড্যানিয়েল সেল, তাহলে আউটপুটটা কত? ড্যানিয়েল সেল হচ্ছে একটা ডিসি ব্যাটারি, কোনোভাবেই ট্রান্সফরমার ডিসিতে অপারেট করতে পারে না। ট্রান্সফরমার ইজ অনলি ওয়ার্কড অনলি এসি ইনপুট ভোল্টেজ, তাহলে এসি ইনপুট ভোল্টেজ ছাড়া ট্রান্সফরমার কোনোভাবে অপারেট করতে পারে না। তাহলে আউটপুটটা এখানে তুমি কত পাবে? 0। তাহলে এই হচ্ছে ট্রান্সফরমারের কনসেপশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে প্রবলেমসের টাইপ, আর থিওরি তো অলরেডি আমরা ট্রান্সফরমারে ডিসকাস করলাম। তাহলে আশা করি অল্টারনেটিং কারেন্টের একটা আইডিয়া আমরা তোমাদের সামনে তুলে ধরলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে।